আর সাকিবের ব্যাপারে আপনি জিজ্ঞেস করছিলেন, দেখেন সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু ওর অ্যাভেলেবিলিটি নিয়ে তো এখনো ডাউট আছে। অ্যাভেলেবিলিটি ইজ নট ইন মাই কন্ট্রোল। ইট ডিপেন্ডস যে সাউথ আফ্রিকাতে খেলতে উনি আসেন না কিনা। সাউথ আফ্রিকা থেকে যদি উনি খেলতে আসেন তাহলে উইল হ্যাভ বিগার পিকচার, যে ঠিক আছে সাউথ আফ্রিকা যদি আসতে পারে তাহলে হয়তো পরে বিপিএল খেলতেও আসবে। সো বেসিক্যালি সাকিবের জায়গাটা এখন বিয়ার একটা স্ট্যান্ড স্টিল। ওনার স্টান্সের উপর ডিপেন্ড করবে যে আমরা ওনাকে রাখতে পারবো নাকি রাখতে পারবো না। দেখেন সাকিবের ব্যাপারে আমি পার্সোনালি বলতে চাই যে আমি সাকিব আল হাসানকে এজ এ ক্রিকেটার চিনি। আমি এজ এ পলিটিশিয়ানও চিনি না, বা উনি ব্যক্তিগত লাইফে উনি কি করেন বা কি ব্যবসা করেন এটাও আসলে অনেস্টলি আমার আইডিয়া নেই। তো ব্যক্তিগতভাবে অ্যাজ ক্রিকেট ফ্যান্স আপনারা যারা আছেন, পুরো বাংলাদেশ যারা আছে ক্রিকেট ফ্যান্স হিসেবে এজ এ ক্রিকেটার ওর দিকে যদি আমরা কোনো ধরনের ফল্ট দেখতে চাই আসলে এটা দেখা ইম্পসিবল। সো অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ ক্রিকেটের একটা ম্যানেজমেন্ট বলেন, ক্রিকেট ফ্যান বলেন, আমি শিওর বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না যে সাকিব আল হাসান এসে বিপিএল খেলুক। সেটা আমরাও চাই, সেটা আমাদের ফ্র্যাঞ্চাইজে হোক, অন্য ফ্র্যাঞ্চাইজে হোক, বিপিএল এর জন্য হোক, বাংলাদেশের জন্য হোক, সাকিব আল হাসান উইল অলওয়েজ বি অ্যান অ্যাসেট। প্রথমত আমার কাছে মনে হয় যে আমরা এই বোর্ডকে আসলে ধন্যবাদ জানানো উচিত। বিকজ গত আমরা 7 বছর ধরে বা ফর হাউএভার মেনি ইয়ার্স উই হ্যাভ বিন প্লেয়িং, আমার কাছে মনে হয় কমিউনিকেশন এখন অনেক বেটার হয়েছে। আমরা দে আর ভেরি রিচেবল। আমরা যখনই কোনো একটা সুযোগ বা কোনো একটা কারণে তাদের সাথে রিচ করতে চাচ্ছি, দে আর ভেরি অ্যাক্সেসেবল। ইভেন দ্য বোর্ড প্রেসিডেন্ট, ওনাকেও যদি আমাদের 1 মিনিটের জন্য জয়েন হয়, আই থিঙ্ক হি ইজ বিং ভেরি নাইস এনাফ যে সব ফ্র্যাঞ্চাইজিকে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে তাদের সাথে কথা বলছে। আমাদেরকে ডাকা হয়েছিল বেসিক্যালি যে নিয়ম কানুনটা এক্সপ্লেন করার জন্য। বিকজ জেনে থাকেন যে গত বছরের থেকে 3টা টিম নতুন টিম এসেছে। সো 3টা নতুন টিম এবং পুরোনো টিম মিলে নিয়ম কানুনটা কি হওয়া উচিত, আসলে দিস ইজ এ ভেরি কনফিউজিং থিং। এবং বোর্ডের জন্য যে খুব একটা সহজ এই নিয়মটা বানানো, যে কার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বানানোর জন্য কি করতে হবে, এটা আসলে খুব ডিফিকাল্ট কাজ। তো আমার কাছে মনে হয় যে ওনারা ওনাদের বেস্ট ট্রাই করেছে নিয়মটা বলার জন্য যে নেক্সট ইয়ার কি হওয়া উচিত। বাট অবভিয়াসলি পুরোনো ফ্র্যাঞ্চাইজ নতুন ফ্র্যাঞ্চাইজের নিচে কিছু না কিছু তো চাওয়া পাওয়া থাকবে। সেই চাওয়া পাওয়াগুলো আমরা তাদেরকে সাবমিট করেছি, তারা খুব ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে। এবং 1-2 দিনের মধ্যে হয়তো আমরা যে ফাইনাল নিয়মটা, যে কি হওয়া উচিত, রিটেন হওয়া উচিত নাকি ডিরেক্ট সাইনিং হওয়া উচিত, কিভাবে করে কি হবে, সেটা হয়তো তারা 1-2 দিনের মধ্যে আমাদেরকে। আমরা খালি একটা জিনিসই বলেছি হচ্ছে যে যদি আমাদেরকে রিটেন করতে দেওয়া হয় তাহলে অন্য টিমের জন্য তো আসলে রিটেন করার কিছু নেই, এখানে 3টা টিম আছে। তো নতুন টিমদেরকে যদি আমাদের সমানে ডিরেক্ট সাইনিং দেওয়া হয় তাহলে আমাদেরকেও ডিরেক্ট সাইনিং দেওয়া উচিত। ইন দ্য সেন্স যে আমরা যদি রিটেনশন করি তাহলে আমরা 14টা প্লেয়ারের সীমাবদ্ধ, আমাদের ওই 14টা প্লেয়ার থেকে আনতে হবে। কিন্তু আসলে যেই 3টা টিম এই বছর খেলছে না, ওখানে অনেক বড় বড় প্লেয়ার আছে। ফর এক্সাম্পল লিটন, মুস্তাফিজ, তৌহিদ হৃদয়, দে আর অল অ্যাভেলেবল। সো ফর আ ব্রডার অ্যাসপেক্ট যদি ডিরেক্ট সাইনিং দিতে হয় তাহলে সবাইকেই দেওয়া হোক। আর যদি রিটেনকে তাহলে সরাই দিতে হবে, কারণ এখানে 3টা নতুন টিম আছে, তাদের তো রিটেন করার কিছু নেই। সো যদি একটা ডিরেক্ট সাইনিং হোক, 3টা ডিরেক্ট সাইনিং হোক, যেটাই হোক না কেন সবার জন্য নিয়ম অ্যাটলিস্ট সমান হওয়া উচিত। সিচুয়েশনই আমরা নেই, কারণ রিটেন হবে নাকি ডিরেক্ট সাইনিং হবে নাকি না আপনি যদি বলতে চান তাহলে আমরা সব অ্যাসপেক্ট থেকে চিন্তা করে রেখেছি। নূর হাসান সোহান আমাদের টিমে অনেক বছর ধরে খেলছে, আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি ডাউট। আই এম শিওর আপনারা সবাইও জানেন যে সোহান ওখানেই খেলবে। রিটেনশনের ব্যাপারে যদি খালি রিটেনশন হয় তাহলে আমাদের টিমে গত বছরও সাকিব খেলেছে, মাহাদি খেলেছে, হাসান মাহমুদ খেলেছে, শামীম পাটোয়ারি খেলেছে, শেখ মেহেদি খেলেছে। সো দে আর অল বিগ প্লেয়ার্স। তো রিটেনশনের ব্যাপারে তাহলে আমাদের উই হ্যাভ টু পিক এন্ড চুজ যে কাকে হওয়া উচিত। যদি ডিরেক্ট সাইনিংও হয় আমার কাছে মনে হয় না আমাদের বাইরে যাওয়া দরকার, বিকজ উই হ্যাভ এনাফ বিগ প্লেয়ার্স ইন আওয়ার টিম। কিন্তু এখন পর্যন্ত ওই প্ল্যানিংটাতে যেতে পারিনি, কারণ এখন পর্যন্ত নিয়মটা এখন পর্যন্ত ফাইনালাইজ করা। স্পিকিং 16 বছরে যে জিনিসটা হয়নি সেটা যদি আমরা বোর্ড থেকে 1 মাসের মধ্যে এক্সপেক্ট করি, ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। ফারুক ভাইয়ের যে এই ইচ্ছাটা নেই এটা ভুল কথা। হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট, কিন্তু উনি লাস্ট ইয়ার বিপিএলও করেনি বা লাস্ট 16 বছরে উনি ইনভলভ ছিলেন না। সো ব্যালেন্স শিটে ওয়েদার ইট ইজ আ প্রফিটেবল কনসার্ন, ওয়েদার ইট ইজ আ লস কনসার্ন, দে হ্যাভ টু জাজ। উনি এতটুকু প্রমিস করেছে যে ইফ দ্য ফাইন্ডিং ইজ দ্যাট বিপিএল ইজ মেকিং এনাফ মানি, তাহলে রেভিনিউ শেয়ার আগামী বছর থেকে 100% হবে। কিন্তু এখন যদি ইভেন্চুয়ালি নিয়মে যে বের হয় যে বিপিএল লাভ করছে 2 লাখ টাকা, তো ফ্র্যাঞ্চাইজি থেকে যদি 20,000 টাকা দিয়ে দেওয়া হয় তাহলে তো এটা আসলে মানানসইও নয়, এটা বিপিএল স্ট্যান্ডার্ডের জন্য খারাপ। কিন্তু একটা পয়েন্টে গিয়ে যদি বোর্ড মনে করেন যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে 50 লক্ষ 1 কোটি টাকা দিতে পারবেন, তাহলে এটা আমার কাছে মনে হয় যে এই বোর্ডের অ্যাটলিস্ট কোনো অবজেকশন থাকা উচিত নয়। এবং আমার কাছে মনে হয় দে আর ফ্রেন্ডলি এনাফ, দে আর প্রফেশনাল এনাফ টু শেয়ার দ্য রেভিনিউ। কোচিং প্যানেলে সাধারণত রংপুরের হিস্ট্রি যা বলে বা আমরা প্রিমিয়ার লিগ করি, আমরা সব জায়গায় করি, সাধারণত কোনো চেঞ্জ আসে না। হয়তো 1-2 জন ব্যস্ততার কারণে মিসিং হয়, কিন্তু নর্মালি সেমই থাকে। আমি আশা করছি যে খুব একটা বড় চেঞ্জ হওয়ার কথা চাই। 7টার মধ্যে 3টা নতুন ফ্র্যাঞ্চাইজ, 4টা পুরনো ফ্র্যাঞ্চাইজ। অবভিয়াসলি স্পিকিং দেখেন
আমাদের আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা চাই যে একটা ডিরেক্ট সাইনিং হোক, বাকি সবাই ড্রাফটে যাক, ফেয়ার লেভেল ফিল্ড অফ প্লে থাকুক, তাহলে সবাই সমানভাবে করে নিয়ে নিতে পারবে। তাহলে আসলে ওই ডিবেটটাই নাই যে কার অ্যাডভান্টেজ কার ডিসঅ্যাডভান্টেজ। আবার অনেক টিম আছে যেখানে অনেক বড় বড় প্লেয়াররা খেলছেন, তাদের জন্য 4টা রিটেন হলে সুবিধা। অনেস্টলি স্পিকিং ফ্র্যাঞ্চাইজিরা তো যে যার সুবিধা অনুযায়ী বলবে, এবং ইনক্লুডিং আস, আমরাও আমাদের সুবিধা অনুযায়ী বলবো। তো অনেস্টলি স্পিকিং রংপুর রাইডার্সের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আমি মনে করি একটা ডিরেক্ট সাইনিং হোক, 2টা ডিরেক্ট সাইনিং হোক, যেটাই হোক না কেন, উই ডোন্ট হ্যাভ আ প্রবলেম। এটা যদি বলে থাকেন তাহলে ভুক্তভোগী যদি কেউ হয়ে থাকে তাহলে পুরোনো ফ্র্যাঞ্চাইজিরাই হচ্ছে। আমার কাছে মনে হয় যে লাস্ট হিস্ট্রিতে মনে হয় 15 সালে আমরা দেখেছিলাম যে 15 সালে 17 সালে যে টিমগুলো খেলেছে 18 সালে তারা রিপিট করেছে। তাছাড়া প্রত্যেক বছরই নতুন টিম এসেছে। নতুন টিম আসার কথা কিছুক্ষণ আগে আমি একজনকে বলছিলাম যে দেখেন, অ্যাসপেক্টটা ভিশনটা আরো বড় করতে হবে। আপনি যদি বসুন্ধরা গ্রুপের কথা চিন্তা করে থাকেন, বা আপনি যদি দেখেন যে আমাদের টিম ম্যানেজমেন্ট, আমরা কিন্তু খালি বিপিএল না, আমাদের ডিপিএল এর টিম আছে, আমাদের ফার্স্ট ডিভিশনের টিম আছে, সেকেন্ড ডিভিশনে উই হ্যাভ হোম গ্রাউন্ড অফ আওয়ার ওন, আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি। ভিশনটা যদি বড় হয়ে যায় তখন আপনার জন্য বিপিএল এর টিম বা ফ্র্যাঞ্চাইজ ওনার হওয়াটা খুব ছোট একটা ব্যাপার হয়ে যাবে। তখন মনে হবে ইটস জাস্ট আ পার্ট অফ ইয়োর হোল ক্রিকেটিং জার্নি। কিন্তু কোনো টিম যদি আসে খালি বিপিএল করবো, আমাদের প্রিমিয়ার লিগের উপর ভিশন নাই, মাঠ করার ভিশন নাই, একাডেমি করার ভিশন নেই, তখন একটা টিমের জন্য সাস্টেন করা এই মডেলে আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেটার কারণে আমরা প্রায় দেখি যে মালিকানা চেঞ্জ হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে যারাই আসুক না করো, বিগ বিজনেস হাউসেস, ওয়েদার ইটস এ স্মল বিজনেসম্যান ও হোয়াট এভার, যারই আসবে ভিশনটা বড় করতে হবে। বিপিএল এর সাথে সীমাবদ্ধ থাকলে আমার কাছে মনে হয় ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট সার্ভাইভ করানো ডিফিকাল্ট। আমি সবসময় ব্যালেন্স সাইডে বিশ্বাসী, নট নেসেসারিলি যে এক্সপেন্সিভ টিম বা বড় তারকা আনলেই যে টিম করা যাবে তা না। বড় তারকাও রংপুর সবসময় এনেছে, আবার ব্যালেন্স টিমও বানানোর চেষ্টা করেছে। নট নেসেসারিলি আমরা রেজাল্ট সববার পেয়েছি। ইট হ্যাজ বিন আ লং টাইম যে আমরা ভালো রেজাল্টও করতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে ইট হ্যাজ টু বি আ মিক্সচার অফ বোথ। বড় প্লেয়ারও আসা দরকার, টিম কম্বিনেশনও ভালো করা দরকার। অন দি আদার হ্যান্ড, বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা ভালো, প্লেয়ার ব্রিডিং এর জন্য ইয়াং প্লেয়ারদেরকে ট্যালেন্টের সুযোগ দেওয়াটাও সম্ভব। কিন্তু আমি একটা কথা বলবো, বড় টিম ছোট টিম রংপুরের জন্য ইজ নট আ প্রবলেম। লক্ষ্য সবসময় একটাই থাকে যে আমরা ফাইনাল খেলবো, এবং ফাইনাল খেলার পরে আমরা চ্যাম্পিয়ন হবো। যেভাবে করে আপনারা সবসময় রংপুরকে যেভাবে দেখে এসেছেন, ইনশাল্লাহ ওভাবে করে যাবেন।